রামচন্দ্রপুর খালে বহাল তবিয়তে শতাধিক ভবন, উত্তরের মেয়র ও তার ভাতিজার সম্পৃক্ততা ঢাকতে সাদিক এগ্রোতে লোক দেখানো অভিযান। চীন সফরে আজ নানা কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। কাল লি কিয়াং ও শি জিনপিং এর সঙ্গে বৈঠক, গুরুত্ব পাবে ভূ রাজনীতি ও অর্থনৈতিক ইস্যু। সড়কে আবারও ঝরল প্রাণ, এবার বগুড়ার বনানীতে বাস কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের, আহত 8 জন। রাজধানীর কাফরুলের 16 নম্বর ওয়ার্ডে ওয়াসার খোরাখুরিতে ভোগান্তি শেষ নেই এলাকাবাসীর, ঘটছে দুর্ঘটনা, খাল পরিণত ময়লার ভাটায়। এবং দেশের 15 জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, তলিয়ে নিম্নাঞ্চল, পানিবদী লাখো পরিবার, দেখা দিয়েছে নদী ভাঙন। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। খাল পুনরুদ্ধারের নামে সাদিক এগ্রো উচ্ছেদ করে শুধুই লোক দেখানো অভিযান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গানের স্কুল সহ একাধিক ভবন এখনো খাল দখল করে দাঁড়িয়ে আছে বহাল তবিয়তে। স্থানীয়রা বলছেন, খালের জায়গা প্রভাবশালীদের দখলে দিতেই মূলত এ অভিযান। দেশ টিভির অনুসন্ধান বলছে, সাদিক এগ্রোর অবৈধ কার্যক্রমে মেয়র ও তার ভাতিজার সম্পৃক্ততা ঢাকতেও লোক দেখানো এ অভিযান সিটি কর্পোরেশনের। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জেডাই মামুন। দুদফা অভিযানে রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠা সাদেক এগ্রো আর তার পিছনের বস্তি গুড়িয়ে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে তাদের বুলড্রেজারের কোনো ছোঁয়া লাগেনি মোহাম্মদপুর বাঁধ সংলগ্ন ভবনগুলোতে। খালের সীমানা পিলার বলছে, সুরের ধারা নামের এ গানের স্কুলটি সম্পূর্ণভাবে গড়ে উঠেছে খাল দখল করেই। স্থানীয়রা বলছে, শুধু লোক দেখানো অভিযান করেছে সিটি কর্পোরেশন। পুরাটে খালের জায়গা, এইটাইতে শুরু করে পুরাটে সব খালের জায়গা। এগুলো ওনারা তো, আমরা যখন প্রথমে আসছি তখন দেখছি পুরাটে খালের জায়গা ছিল। আর থেকে গেছে বহুত প্রভাবশালী লোক আছে, এক কারণে আমরা খাল উচ্ছেদ হইব না। এরকমই নাটক ফাটক থাকবো, চলচ্চিত্র যেরকম নাটক করে এরকমই হইব। কয়দিন পর দেখবেন যেরকম হেরমি রয়েছে, মানে অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই। জোর জোর যার মুলুক তার, এটাই দুনিয়ার নিয়ম। সম্পূর্ণ ভরাট করা অংশের মাটি না কেটে সপ্তাহব্যাপী খালের মধ্যের লতাগুল্ম আর বর্জ্য নিয়ে পড়ে আছে তাদের খনন কার্যক্রম, যা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। যে মাটি এখানে ঠিকই কাটতেছে না, কিন্তু ওইখানে ময়লা পরিষ্কার করতেছে। কি জায়গাতে দেখতেছ তো এই পর্যন্ত কাটতেছে, আস্তে আস্তে হয়তো এগুলো কাটলে হয়তো গতি বোঝা যাবে। উচ্ছেদের নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কেন এ নাটকীয়তা, নাকি এর পিছনে রয়েছে ভিন্ন কোনো উদ্দেশ্য? সে প্রশ্নের উত্তর মিলাবো এবার। দেশ টিভির হাতে আসা একাধিক ছবি বলছে, মেয়র আতিকের সাথে সাদেক এগ্রো মালিক ইমরানের ঘনিষ্ঠতা কম নয়। আমেরিকা থেকে নিষিদ্ধ ব্রাহ্মা গরু আনা থেকে শুরু করে সকল কার্যক্রমেই ছিল মেয়রের ভাতিজা শাকের আহমেদের সম্পৃক্ততা। বলা চলে, ইমরানের অবৈধ কার্যক্রমে নিজের নাম ঢাকতেই শুধু লোক দেখানো অভিযান তাদের। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঠোফোনে জানান, কোন ভবন কতটুকু ভাঙা হবে তা নির্ধারণ করে দিয়েছে সিটি কর্পোরেশন, তাই চাইলেই তিনি সবটা উচ্ছেদ করতে পারেন না। আমাকে মেজারমেন্ট যতটুকু দিয়েছে ততটুকুই আমি করবো। আমাকে আপনি নোটিশে দেখেন, যে আপনি যদি যদি নোটিশ দেখেন, উচ্ছেদের যদি নোটিশ দেখেন, স্পেসিফিক বলা আছে কতটুকু আমরা যাবো, কতটুকু মেজারমেন্ট হয়েছে। স্থানীয়রা বলছেন, মোহাম্মদপুর বাঁধের অপর প্রান্তে খালের সংযোগ তৈরি না করতে পারলে ফিরবে না খালের প্রবাহ। সেক্ষেত্রে লোক দেখানো এই অভিযানও কোনো কাজে আসবে না। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। চীন সফরের দ্বিতীয় দিনে আজ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIBর প্রেসিডেন্ট জিন লিকুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী শাংগ্রিলা সার্কেলে চীনের ওয়ার্ল্ড সামিট উইংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ক বিশ্ব সম্মেলনে যোগ দেবেন। বিকেলে গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী ও কনসালটেটিভ পার্টির প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী পরে তিয়ানানমেন স্কোয়ারে পিপলস হিরোদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন।
সন্ধ্যায় বাংলাদেশ হাউসে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। আজ ক্লাস পরীক্ষা বর্জন সহ অনলাইন অফলাইন গণসংযোগ চলমান থাকবে। আগামীকাল বুধবার সারা দেশে সর্বাত্মক ব্লকেট কর্মসূচি পালন করা হবে। গতকাল রাত 8:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি শেষে শাহবাগে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আজ বিকেল 3টায় সংবাদ সম্মেলনে বুধবারের কর্মসূচি ঘোষণা করা হবে। বগুড়ায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের, আহত হয়েছেন 8 জন। সোমবার রাত 2:50 দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতে আলী পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। বগুড়ার বনানীতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালক ও অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও 1 জন মারা যান। বাকিদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জন মারা যান। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। ওয়াসার লাইন বসাতে কাটা হয় সড়ক। কাজ শেষ হলেও সড়কটি সংস্কার না করায় ভোগান্তির শেষ নেই কাফরুলবাসীর। চলাচলে ভোগান্তির পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। এলাকাটি দিয়ে বয়ে যাওয়া খাল পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, ফলে সামান্য বৃষ্টিতে পানি ছড়িয়ে যায় আশেপাশে। ঢাকা উত্তর সিটির 16 নম্বর ওয়ার্ডের ভোগান্তির খবর জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। ঘরে এই পর্যন্ত পানি ওঠে। সিটি কর্পোরেশনে আসে যে সময় আসলে কি আর চর থাকতো এরকম। মোহাম্মদ রাজন উত্তর সিটির 16 নম্বর ওয়ার্ডের কাফরুলের বাসিন্দা। গেল বছর পরিবারের সবাই ডেঙ্গু আক্রান্ত হয়েছিল, তবে রাজনের পরিবারের ডেঙ্গু হলেও উত্তর সিটি থেকে পায়নি কোনো সুবিধা। আমার পরে আস্তে আস্তে আমার মার দল, আমার মেজো ভাইয়ের দল, আমার ভাতিজার দল, আমার ভাতিজির দল, মানে সিরিয়ালে আমার ফ্যামিলির 7 জনের ডেঙ্গু হয়েছে। না 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 সিটি কর্পোরেশনের কেউ আসেও নাই, আমরা সহযোগিতা পাইও নাই। এ ওয়ার্ড দিয়ে বয়ে যাওয়া খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন নিয়মিত পরিষ্কার না করায় বৃষ্টি হলেই খাল উপচে পানিতে ডুবে যায় আশেপাশের রাস্তাঘাট বাড়িঘর। এই পর্যন্ত ঘরে এই পর্যন্ত পানি ওঠে, ঘরে টেহন যায় না। গরিব দেখে থাকতাছে এই জায়গায়, বড় লোক যদি হইতাম তাহলে আর এই জায়গায় থাকতাম না। সিটি কর্পোরেশনে আসে যে সময় আসলে কি আর চর থাকতো এরকম, খরচ থাকতো। এদিক দিয়ে যদি বড়টা হয়ে যায় পানি, তাইলে আশেপাশে তো ডুবেই, মানে সবচেয়ে বেশি আমাকে সমস্যা। কাফরুল হাই স্কুলের সামনের সড়ক এটি। একপাশে ওয়াসা লাইন বসানোই তৈরি হয়েছে খানাখন্দ, এতে ভোগান্তিতে স্থানীয়রা। কুরবানিতে রাখ থেকে এই অবস্থা, এই ভাঙ্গার মধ্যেই পড়ে রয়েছে, কিন্তু মেরামত কিছু করে নাই। রাস্তা দিয়ে যাইতে কষ্ট হয়, মনে করেন গাড়ির ঝুঁকি লাগে, অনেক সময় ঝুঁকির টেলায় মানুষ পড়েও যায়। রিস্কের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, মনে করেন স্পিডও কাটে যায়। পাশের বউবাজার এলাকার সড়কের অবস্থা আরও বেহাল। বেশিরভাগ ম্যানহোলের ঢাকনা ভেঙে যাওয়ায় প্রায় ঘটে দুর্ঘটনা। অনেক মানুষ আসলে যারা চিনে না হঠাৎ এটার ভিতরে পাড়া দেয়, পড়ে যেতে লাগে, রিক্সের ব্যাপার ভাই। এ নিয়ে কাউন্সিলর দোষ চাপালেন ওয়াসার উপর। বলেন, কাজ শেষ করে ডিএনসিসিকে এখনও বুঝিয়ে দেয়নি ওয়াসা। সড়ক সংস্কারে বরাদ্দ পর্যাপ্ত নয় বলেও জানান তিনি। এখন পর্যন্ত ওয়াসা আমাদের কর্পোরেশনটা এটা বুঝাই দেয়নি যে আমাদের কাটার শেষ বাই। আর কর্পোরেশনের ভিতরে পদক্ষেপ নিচ্ছে, রাস্তাগুলারে এই যেটু কাটা হয়েছে এই কাটিং দিয়া যেটা বিল তারা দিছে, এই বিলের আনুপাতিক হারে সংস্কার করে দিবে। দ্রুত সড়কটি সংস্কার আর খাল পরিষ্কারের দাবি জানান স্থানীয়রা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। টানা বৃষ্টি ও উজানের ঢলে জামালপুর, কুড়িগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট, সিরাজগঞ্জ সহ দেশের 15 জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নিম্নাঞ্চলের অনেক এলাকা তলিয়ে গেছে। এতে পানিবন্দী লাখো পরিবার চরম ভোগান্তিতে দিন কাটছে দুর্গতদের। এদিকে দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। অনেকেই এখনো রয়েছেন আশ্রয় কেন্দ্রে। এছাড়া নদীর তীরবর্তী এলাকাগুলোতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। উল্লেখ্য, ভারতের মেঘালয় ও আসামে ব্যাপক বৃষ্টিপাতের পর বন্যার কবলে পড়েছে সিলেট বিভাগ ও উত্তরবঙ্গ।
বন্যা পরিস্থিতির খবর জানাতে জামালপুর ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান ও রাশেদুজ্জামান বাবু। প্রথমেই চলে যাচ্ছি জামালপুরে মেহেদির কাছে। মেহেদি, বন্যা পরিস্থিতির কি খবর রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ইশরাত, উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সৃষ্টি হওয়া জামালপুরের বন্যায় গত 24 ঘন্টায় 13 সেন্টিমিটার কমে সেটি কিন্তু এখন 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ধীর গতিতে যে বন্যার পানি কমছে এই নিয়ে কিন্তু সাধারণ যারা বন্যা কবলিত এলাকার মানুষজন রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। আমি আপনাদেরকে আর মঙ্গলবার থেকে কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন। আজকে মঙ্গলবার প্রায় 8 দিন যাবৎ জামালপুরের 4টি উপজেলার প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। এই মুহূর্তে সবচেয়ে বেশি মানুষের জন্য খাদ্যের অভাব ঘটেছে। তারা কিন্তু ত্রাণের জন্য হাহাকার করছেন। জেলা প্রশাসন থেকে শুরু করে যারা বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এই ত্রাণ বিতরণ করেন তাদের প্রতি তারা বারবার অনুরোধ করছেন যে ত্রাণের জন্য। জেলা প্রশাসন কিন্তু বারবার বলছেন যে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে, কিন্তু আমরা বানবাসীদের খুব কাছ থেকে দেখেছি কোনো ধরনের ত্রাণ তৎপরতা নেই। শুধুমাত্র ফটো সেশনের মধ্যেই রয়েছে জেলা প্রশাসনের ত্রাণ তৎপরতা। অপরদিকে তার ত্রাণের জন্য হাহাকার করছেন এই বানবাসী এলাকার মানুষ। এই বন্যার কারণে কিন্তু ইতিমধ্যেই জেলার 259টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 88টি যে বিদ্যালয় রয়েছে মাধ্যমিক বিদ্যালয় সেটি কিন্তু বন্ধ রয়েছে। আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে সবচেয়ে বড় সমস্যায় রয়েছে যারা গবাদি পশু লালন পালন করেন। গোখাদ্যের কিন্তু মারাত্মক অভাব রয়েছে। যারা গবাদি পশু পালন করেন তারা ইতিমধ্যেই কিন্তু চরম বিপাকে পড়েছেন। আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যেই 8 থেকে 9 হাজার হেক্টর যে ফসলি জমি সেটি কিন্তু নষ্ট হচ্ছে। বর্তমানে কিন্তু ফসল হিসেবে যে পাট সেটি কিন্তু এখনো পানিতে তলিয়ে আছে। সবকিছু মিলিয়ে এই জামালপুরের এই 4টি উপজেলার 23টি ইউনিয়নের 2 লাখ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে গেছে। এই ছিল আমার কাছে এখনকার মতো বন্যা পরিস্থিতি সর্বশেষ তথ্য। আমরা এখন শুনবো পঞ্চগড়ের বন্যা পরিস্থিতির কথা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বাবু। আপনি আমাদেরকে জানাবেন সেখানকার বন্যার পরিস্থিতি সর্বশেষ তথ্য। ধন্যবাদ মেহেদি। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আপনার জেলার মতো আসলে পঞ্চগড়ে কিন্তু আসলে কিছুটা বন্যার কিন্তু উন্নতি হয়েছে। এখন কিন্তু আসলে গত 2 দিন ধরে তেমন বৃষ্টি না হলেও কিন্তু আজ রাতে কিন্তু আসলে সারা রাতেই কিন্তু বৃষ্টি পড়েছে, যেই কারণে কিন্তু আসলে কিন্তু আবার কিন্তু বন্যার একটা সংখ্যা দেখা দিয়েছে বলে জানা গেছে। বিশেষ করে আপনাকে জানাই যে গত শনিবার প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে মানুষের যে কৃষি জমি সেগুলো কিন্তু আসলে তলিয়ে গেছে। অনেকে যারা রোপা লাগিয়েছে সেই রোপাগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। প্রায় আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, কৃষি বিভাগে উপপরিচালক আমাকে জানিয়েছে প্রায় 10,000 হেক্টর যে রোপা সেই রোপা কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। বিশেষ করে আরেকটু জিনিস আপনাকে জানাই যে আসলে গবাদি পশু খাদ্য সংকটে পড়েছে, যেই কারণে কিন্তু আসলে যে খাদ্য সেই বাজার থেকে কিনতে গেলে তাদের কিন্তু বাড়তি খরচ হচ্ছে বলে জানিয়েছে সাধারণ যারা খামারি রয়েছে এবং যারা গৃহস্থলী রয়েছে তারা আমাকে জানিয়েছে। এর পাশাপাশি আসলে অনেক স্থানে কিন্তু আসলে বাসা বাড়িতে পানি এখন পর্যন্ত কিন্তু আসলে নিমজ্জিত আছে, যে এই কারণে কিন্তু আর কি সরকারিভাবে তেমন কিন্তু আসলে শুকনো খাবার বা ত্রাণ বিতরণ করা হয়নি। যদিও পঞ্চগড়ের যে স্থানীয় এমপি নাইমুজ্জামান ভূঁইয়া তিনি কিছু অঞ্চল এলাকায় কিন্তু আসলে এই ত্রাণ বিতরণ করেছেন, যেটা কিন্তু আসলে ওই এলাকার জন্য কিন্তু আসলে যথেষ্ট নয়। পঞ্চগড় জেলায় প্রায় 43টি ইউনিয়ন এবং 3টি পৌরসভা রয়েছে। এই প্রত্যেকটি ইউনিয়নে আসলে পানিতে নিমজ্জিত ছিল এবং এতে কিন্তু আসলে গত শনিবারের যে বৃষ্টি সেই বৃষ্টিতে কিন্তু প্রায় 30,000 পরিবার কিন্তু আসলে পানিতে নিমজ্জিত ছিল। এর মধ্যে এখনো কিন্তু পানিবন্দী রয়েছে প্রায় 5,000 মানুষের মতো। যদিও পানি অনেকটা নেমে গেছে কিন্তু আসলে এখানকার যে রোপা লাগানোর যে সেটি কিন্তু এখনো শেষ শুরু হয়নি, কারণ এখনো পানি কিন্তু প্রচুর রয়েছে, যেই কারণে আসলে রোপা লাগাতে। এর পাশাপাশি আপনাকে যদি বলি যে আসলে এই পানি নেমে যাওয়ার পরে কিন্তু আসলে কিছুটা সাপের উপদ্রব বেড়ে গেছে, যেই কারণে
কারণে কিন্তু একটা বাড়ি ঘর সবাই মানুষজন কিছুটা আতঙ্কে রয়েছে বলে জানিয়েছে। কিন্তু আবার এর পাশাপাশি আমরা দেখেছি যে আসলে কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা বলছে যে আবহাওয়া যেভাবে বলছে, টেলিভিশন পত্রিকা যেভাবে বলছে সেই ক্ষেত্রে কিন্তু আসলে আরো বন্যা হওয়ার শঙ্কা আছে। সেই ক্ষেত্রে যদি রপা ঠিকমতো না লাগানো যায় তাহলে এখানে কিন্তু আসলে উৎপাদন ঠিকমতো হবে না। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি চলে যাচ্ছি স্টুডিওতেই। আপনাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ। জামালপুর ও পঞ্চগড় থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান এবং রাশিদুজ্জামান বাবু। সংবাদ সকালে আরো থাকছে। ইউক্রেনে হাসপাতাল সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩৬, রাশিয়াকে দায়ী করেছে কিয়েভ, অস্বীকার মস্কোর। কুষ্টিয়ায় একের পর এক ঘটেই চলেছে জমি, বাড়ি, ফ্ল্যাট জবরদখলের মতো ঘটনা। এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে উঠেছে জোরপূর্বক ফ্ল্যাট দখলের অভিযোগ। ৮ লাখ টাকার বায়নানামা করে জোরপূর্বক দখল নিয়েছেন ওই শিক্ষক দম্পতি ৬৫ লাখ টাকা ফ্ল্যাট, যা নিয়ে বিপাকে পড়েছেন ফ্ল্যাটের মূল মালিক। এমনকি নিজ ফ্ল্যাটে যেতেও পারছেন না তিনি। সেখানে গেলে দেওয়া হচ্ছে হুমকি ধামকি, হতে হচ্ছে হয়রানির শিকার। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার চৌরাস এলাকার সোহাগ ইসলাম চাকরি করতেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে। ২০২২ সালে সয়সম্বল বিক্রি করে হাউজিং ডি ব্লকের ডিম হোম টাওয়ারের ৬ তলায় কিনেছিলেন একটি ফ্ল্যাট। হঠাৎ তার চাকরি চলে যাওয়ায় পড়েন চরম অর্থ সংকটে। বাধ্য হয়ে সিদ্ধান্ত নেন তার ফ্ল্যাটটি বিক্রির। ৬৫ লাখ টাকা মূল্য নির্ধারণ করে ফ্ল্যাটটি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ও তার স্ত্রী মাকসুদ আক্তারের কাছে ৮ লাখ টাকায় বায়নানামা করেন। যে বায়নানামাই ৩ মাসের মধ্যে পুরো টাকা পরিশোধ করে ফ্ল্যাটটি রেজিস্ট্রি করে নেওয়ার কথা থাকলেও টাকা পরিশোধ না করেই প্রভাব খাটিয়ে জোরপূর্বক ফ্ল্যাটটি দখল করে নিয়েছেন এই শিক্ষক দম্পতি। যা নিয়ে বিপাকে পড়েছেন ফ্ল্যাটের মূল মালিক। পরিবার নিয়ে অসহায়ের মতো বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না কোনো সুরাহা। ওনার ওয়াইফের নামে এই ফ্ল্যাটটা চুক্তি করে, ওনার ওয়াইফের নামে বায়নামা করে ৬ মাস আগে মাত্র ৮ লাখ টাকা দিয়ে ফ্ল্যাটে কিছু ইনকমপ্লিট কাজ করাবে বলে সে একটা চাবি নেয় সবার সম্মুখে, এবং ওই চাবিটা নিয়ে শুধু কাজ করার কথা থাকলেও সে অগোচরে কাউকে না জানায় সে ফ্ল্যাটটাতে উঠে বসবাস করা শুরু করে। ৩ মাস অলরেডি বায়নামার মেয়াদ শেষ, আরও ৩ মাস ওভার হয়ে গেছে, টোটালি ৬ মাস তারা একটি টাকাও আমাদের দেয় নাই। আমি জানি এবং আমাদের মাধ্যমেই সে এটি কিনেছে। মূল মালিক হচ্ছে সোহাগ ইসলাম। কোনো ব্যবস্থা নেওয়ার বিষয় যদি থাকে সেটা আমরা আসলে অবশ্যই নেব। তবে ফ্ল্যাট দখলের বিষয়ে কথা বলতে অভিযুক্ত ওই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুস সামাদকে পাওয়া না গেলেও তার স্ত্রী মাকসুদ আক্তারের দাবি তাদের বিরুদ্ধে তোলা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এটা একেবারেই ভিত্তিহীন, বানোয়াট। আমার কাছে ডকুমেন্ট আছে। না, এটা জোরপূর্বক করা হয়নি। জোরপূর্বক করা হলে সেখানে সাক্ষী আছে, সেটাই বললাম। মিজু আছে, প্রপার ওয়েতে আমাকে উকিল নোটিশ দেয় নাই, সে ডাকে পাঠায় নাই। এদিকে জোরপূর্বক ফ্ল্যাট দখলের এমন ঘটনাকে অপরাধ উল্লেখ করে আইন বিশেষজ্ঞরা বলছেন ভুক্তভোগীকে আদালতের দ্বারস্থ হওয়ার কথা। যদি কেউ তার ন্যায্য পাওনাতে বিতাড়িত করে সেটা অবশ্যই অপরাধ করবে। আর মালিকানা সমুদায় কাগজপত্র থাকে, আপনি সেই জমি বেদখল হন তাহলে সিভিল মোকদ্দমা করে উচ্ছেদের মামলা করে আপনি প্রতিকার পেতে পারেন। আর এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তারা বলছেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন তারা। তার বিরুদ্ধে বলেছেন যে দখল করেছে কিনা এই সংক্রান্ত অভিযোগ আসলে আমরা আইনগত বিষয় খতিয়ে দেখে আমরা পরবর্তী করণীয় ঠিক করবো। আর একই সাথে যদি উনি প্রতারিত হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ওনার আদালতে যাওয়ার ব্যবস্থাও রয়েছেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক দম্পতির বিরুদ্ধে জোরপূর্বক ফ্ল্যাট দখলের এমন অভিযোগে জেলা জুড়ে চলছে সমালোচনার ঝড়। এই শিক্ষক দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন মহলে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ সকাল। মেহেরপুরে গাংনী বিএডিসি অফিসের কর্মকর্তাদের গাফিলতিতে নষ্ট হয়ে গেছে খামারের ১০০ বিঘা জমির ধানের চারা। দেখা দিয়েছে আরও কয়েকশো বিঘা জমির ধানের চারা নষ্টের শঙ্কা। এতে গচ্ছা গেছে সরকারের প্রায় অর্ধশত কোটি টাকা। শ্রমিকদের অভিযোগ, অফিসের দেওয়া নিম্নমানের কীটনাশক প্রয়োগের ফলেই ঘটেছে এমন ঘটনা। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ বিএডিসির কর্মকর্তারা। নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত।
চলতি বছরে মেহেরপুরের গাংনী উপজেলার বিএডিসি খামারে 120 একর জমিতে রোপণ করা হয় আউশ ধানের চারা। হঠাৎই ধানের জমিতে আগাছা বৃদ্ধি পাওয়ায় তা নিধনে করা হয় কীটনাশক প্রয়োগ। এর কয়েকদিনের মধ্যেই পচে ও পুড়ে নষ্ট হতে শুরু করে ধানের চারা। ইতিমধ্যে প্রায় নষ্ট হয়ে গেছে খামারের 100 বিঘা জমির ধানের চারা। রয়েছে আরো কয়েকশো বিঘা জমির ধানের চারা নষ্টের আশঙ্কা। এতে লোকসানের মুখে সরকারের প্রায় অর্ধশত কোটি টাকা। জেলায় দেখা দিয়েছে ধান বীজ সংকটের শঙ্কা। এখানে ধান নাজিমুদ্দিন ভাই ওখানে বীজ গুলি দিয়েছে রেস্ট হাউসের থেকে চিটলা খামারের, বুঝছেন? দেওয়ার পরে এই ধানটা স্প্রে করার পরে এই ধানটা সম্পূর্ণ পুড়ে গেছে। কালকে আসলাম এসে দেখলাম ধানটা পুরো হলুদ মারা গেছে। আজকে দেখছি এই অবস্থা, মানে ধানটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। শ্রমিকদের অভিযোগ, অফিসের দেওয়া নিম্নমানের কীটনাশক প্রয়োগের ফলেই ঘটেছে এমন ঘটনা। আর এর জন্য দায়ী করছেন বিএডিসি ফার্মের যুগ্ম পরিচালক মোর্শেদুল ইসলাম ও তার সহযোগী নাজিমুদ্দিনকে। যে দায়িত্ব আজকে দেখাশোনার আর কি, সে বোতল বালতিতে ঢেলিয়ে দিই ঘুলিয়ে দিছে। দেওয়ার পরে যারা বীজ দেয় আমরাই দিছি আর কি, বুঝছেন? আমরা 4 জনা দিছি। দেওয়ার পরে ধান বীজ দেওয়ার 2 দিন পর থেকে ধানের আস্তে 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 মরে গেছে। তাদের স্প্রে করতে দিছে, নাজিমুদ্দিন বিষ এনে দিছে। এই নাজিমুদ্দির কাছে ওনারা বিষ নিয়েছে, 4-5টা ছেলে বিষ নেওয়ার পরে বিষ দেওয়ার কারণে ধানগুলো এই অবস্থা। যে দেখছে যে নিবার খরচ বেশি হয়ে যাবে, এই জন্য এই বিষটা নেই ও দিয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত মাত্রায় আগাছানাশক প্রয়োগের ফলেই পচে ও পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে ধানের চারা। এটা হচ্ছে আগাছা দমন করার জন্য ব্যবহার করা যাবে। ধানের জমিতে ব্যবহার করলে মূলত যদি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করে তাহলে এটার ক্ষতি হতে পারে, আর এবং নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করলে 2-3 পাতা পর্যন্ত গজালে এটার আগাছা দমনে কাজ করবে। কর্মকর্তাদের গাফিলতিতে সরকারের শত শত বিঘা জমির ধানের চারা নষ্টের শঙ্কা দেখা দিলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কোনরূপ মন্তব্য করতে নারাজ গাংনী বিএডিসি খামারের যুগ্ম পরিচালক মোর্শেদুল ইসলাম। নাহিদা সান্তিতাস, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। রাতে ইউরো সেমিফাইনালের রোমাঞ্চ, 2 হেভিওয়েট ফ্রান্স স্পেনের দ্বৈরথ, স্বপ্নের ফাইনালে চোখ দু দলের। মহাসড়কে অনুমোদনহীন ব্যাটারি চালিত অটো রিকশায় ময়মনসিংহ নগরীতেই দৈনিক ব্যয় হচ্ছে 1 লাখ ইউনিট বিদ্যুৎ। এসব ব্যাটারি চালিত যানে প্রচুর বিদ্যুৎ ব্যবহার হওয়ায় বাসাবাড়ির গ্রাহক পড়ছে ভোগান্তিতে। নাগরিক সমাজের দাবি, এসব অটো রিকশার কিছুটা লাগাম টানলে নগরীতে যানজট কমার পাশাপাশি কমবে লোডশেডিং। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরীতে ইজি বাইক 5,956টি, মোটা 3 চাকার রিক্সা 5,600টি এবং চিকন চাকার রিক্সা চলাচল করে 5,400টি। বিদ্যুৎ প্রকৌশলীদের হিসাবে একটি ইজি বাইকের 5টি 12 ভোল্টের ব্যাটারিতে 1.75 কিলোওয়াট থেকে 2 কিলোওয়াট ক্ষমতা থাকে। গড়ে 1.5 কিলোওয়াট ধরে একটি ইজি বাইকে 8 থেকে 9 ঘন্টা চার্জ দিলে বিদ্যুৎ খরচ হয় 14 ইউনিট। অর্থাৎ নগরীতে দৈনিক 3000 ইজি বাইক বিদ্যুৎ খরচ করছে 42,000 ইউনিট। 4টি 12 ভোল্টের ব্যাটারি যুক্ত একটি অটোরিকশায় 8 ঘন্টা চার্জ দিতে দিনে বিদ্যুৎ ব্যবহার হয় 11.2 ইউনিট। দৈনিক নগরীতে চলা 2800টি মোটা চাকার রিকশায় বিদ্যুৎ খরচ হয় 31,360 ইউনিট। বাকি 30 অ্যাম্পিয়ার ব্যাটারির চিকন চাকার রিকশা ভ্যানে দৈনিক প্রায় 25,000 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। এতে লোডশেডিং বাড়ায় ভোগান্তি বেড়েছে বিদ্যুৎ গ্রাহকদের। 14 থেকে 15 ইউনিট এরকম কারেন্ট পুড়ে। কারেন্টের ডবল টাকা নিতেছে, কাঠ মিটার না কি মিটার জানি লাগাইছে, আবার দিনের মধ্যে 4-5 বার কারেন্ট থাকে না। অনেক সমস্যা হয়, পানি থাকে না, আলো থাকে না, দোকানদারি করতে খুব সমস্যা হয়। নাগরিক নেতারা বলছেন, ব্যাটারি চালিত যানে যেমন বিদ্যুৎ অপচয় হচ্ছে, তেমন যানজটেও মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। যদিও বিদ্যুৎ বিভাগের দাবি, এসব যানে ব্যয় হওয়া বিদ্যুতের প্রভাব পড়ছে না জনজীবনে। সব ইজি বাইক, অটো রিক্সা এবং ওই ব্যাটারি চালিত রিক্সা পুরো শহরটাকে খেয়ে ফেলেছে। এটার জন্য অন্য গাড়িগুলো চলতে পারতেছে না এবং তারা একটা হিউজ পরিমাণ বিদ্যুৎ কনজিউম করে। আইনগতভাবে এটা সঠিক, এটা যে ব্যবহার হচ্ছে এটার জন্য বিদ্যুতের যে লোডশেডিং বা ইয়াতে কোনো এফেক্ট করতেছে না। মানুষের ভোগান্তি লাঘবে নগরীতে যান চলাচল সহনীয় মাত্রায় আনতে উদ্যোগের কথা জানিয়েছেন নবনির্বাচিত এ মেয়র।
সকলকে নিয়ে এটি বসে এটি একটি আমরা সিদ্ধান্ত নেব কিভাবে এটিকে আরও সহনীয় মাত্রা নিয়ে আসা যায়, নিয়ন্ত্রণ করা যায়। ময়মনসিংহ বিভাগে পিডিবি ও পল্লী বিদ্যুতের 1200 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে 1000 মেগাওয়াট। নিউজ ডেস্ক, দেশ টিভি। খাগড়াছড়িতে দরিদ্র রোগীদের দেয়া হয় বিনামূল্য ঔষধ, মেটানো হয় অস্ত্রোপচারের খরচসহ চিকিৎসার যাবতীয় ব্যয়। এসব সুবিধা দেয় সরকারি রোগী কল্যাণ সমিতি। তবে সরকারি এই সেবা সম্পর্কে না জানার কারণে অনেক হতদরিদ্র রোগী বঞ্চিত হচ্ছেন এই সুবিধা থেকে। বিস্তারিত খাগড়াছড়ি প্রতিনিধি অপু দত্তের রিপোর্টে। খাগড়াছড়িতে 100 শয্যার হাসপাতালে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী আর্থিক সংকটের কারণে চিকিৎসার ব্যয় বহন করতে পারে না। বছরের পর বছর এমন দুর্গম এলাকার হতদরিদ্র রোগীর চিকিৎসার ব্যয় বহন করছে হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতি। পাহাড়ের হতদরিদ্র এ প্রান্তিক অসহায় রোগীদের চিকিৎসকের সুপারিশ ক্রমে বিনামূল্যে ওষুধ, অস্ত্রোপচার কিংবা সুরক্ষা সামগ্রী কিনে দেয় রোগী কল্যাণ সমিতি। সরকারি সেবা পেয়ে খুশি তারা। আর্থিক দুর্বলতা সমাজসেবার কাছে দরখাস্ত করাতে আমরা ওষুধগুলো পাইয়া আমরা খুশি। আবেদন করছে, তারা ওষুধ দিচ্ছে, কইছে যে লাগলে আরো নিবে। আর্থিক অবস্থা একটু কম, তার জন্য আমাদেরকে সমাজসেবা থেকে ওষুধপত্র দিচ্ছে, আমরা ওটা দিয়ে সন্তুষ্ট। রোগী কল্যাণ সমিতি জেলা উপজেলা হাসপাতালে রোগীদের এই সেবা দিয়ে আসলেও হতদরিদ্র অনেকেই জানেন না এই সেবা সম্পর্কে। সদর হাসপাতালে চিকিৎসকরা বলছেন, মানুষের মাঝে এই সেবা পৌঁছে দিতে বাড়াতে হবে প্রচারণা। এখান থেকে যে সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যায় আমি জানতাম না। আমরা এখন এখানে ভর্তি আছি, তবে সরকারিভাবে যে হাসপাতালে রোগীদের ক্ষেত্রে যে সহযোগিতা দেওয়া হয় সেটা আমি জানতাম না। যেহেতু প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অনেকের কাছে টাকা থাকে না, রোগী কল্যাণ সমিতি সমাজ সেবার মাধ্যমে আমরা ওনাদের এ ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকি। মাসে প্রায় 200 জনের মতো রোগী এখান থেকে এই সেবাটা পেয়ে যাচ্ছে। সমাজসেবা কর্মকর্তা জানান, এই সেবা পেতে চিকিৎসকের সুপারিশে রোগীদের আবেদন করতে হয় এই দপ্তরে। পরে যাচাই বাছাই শেষে দেওয়া হয় সহায়তা। রোগীরা এখানে আমাদের একটি আবেদন ফর্মের মাধ্যমে তারা আমাদের কাছে আবেদন করে, সেক্ষেত্রে ডাক্তারদের একটি সুপারিশ থাকে। সেই ভিত্তিতে আমরা যাচাই বাছাই করে দেখি যে রোগীর আর্থিক অবস্থাটি কেমন। তারপর আমরা আমাদের নিজস্ব তহবিল থেকে রোগীকে তার প্রয়োজনীয় ওষুধটুকু দিয়ে সকল কার্যক্রম পরিচালনা করি। এখন পর্যন্ত 12,000 রোগীকে সেবা দিয়েছে সংস্থাটি। ভবিষ্যতে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা আছে সমাজসেবা বিভাগের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। ইউক্রেনের রাজধানী কিয়েভের সবচেয়ে বড় শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে এক চিকিৎসক সহ নিহত হয়েছে 2 জন। স্থানীয় সময় সোমবার সকালে এই ঘটনা ঘটে। এছাড়া পৃথক হামলায় নিহত হয়েছেন আরও 36 বেসামরিক ইউক্রেনীয় নাগরিক। হাসপাতালটির যে অংশে ক্ষেপণাস্ত্র আঘাত করেছিল সে অংশে প্রায় 20টি শিশু চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন হাসপাতালের কর্তৃপক্ষ। ওই হামলার পর ঘটনাস্থল থেকে চিকিৎসাধীন শিশুদের অন্যত্র সরানো হয়েছে। এ ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন। তবে এ অভিযোগ অস্বীকার করে মস্কো দাবি করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের টুকরা নিজেদের ওই হাসপাতালে আঘাত এনেছে। এদিকে পশ্চিমা মিত্র দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে মস্কোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর এই প্রথম 22তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনের অংশ হিসেবে রাশিয়ায় পা রাখলেন মোদী। এদিকে মোদীর মস্কো সফরকে পশ্চিমা বিশ্ব ঈর্ষার চোখে দেখছে বলে মনে করছে ক্রেমলিন। বিস্তারিত রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে রাশিয়া গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় সোমবার 2 দিনের সফরে মস্কোয় পৌঁছেছেন তিনি। 2 দিনের সফরে প্রথম দিন সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক নৈশভোজে অংশ নেন মোদী। ভারতের প্রধানমন্ত্রীর এবারের মস্কো সফরে 2 দেশের মধ্যে 22তম দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। 2000 সাল থেকে দেশ দুটির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এই শীর্ষ সম্মেলন।
आदरणीय प्रधानमंत्री। মোদির এই সফর দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ ও স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছে নয়াদিল্লি। এদিকে ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদির এই শীর্ষ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ক্রেমলিন। পশ্চিমা দেশগুলো ভারতীয় প্রধানমন্ত্রীর রুশ সফর নিয়ে ঈর্ষান্বিত বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। অবশ্যই পুতিন মোদি বৈঠকের এজেন্ডা অনেক বিস্তৃত। বলা যেতে পারে দুই নেতা অত্যন্ত ব্যস্ত থাকবে। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা বিষয়টিকে ঈর্ষার চোখে দেখছে। এর অর্থ তারা এই সফরের উপর খুব কড়া নজর রাখছে। এই নিবিড় পর্যবেক্ষণের অর্থ তারা এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। ওরা ভুল কিছু করছে না, এটা অত্যন্ত গুরুত্ব দেওয়ার মতোই হতে চলেছে। 2022 সালে রাশিয়ায় ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দুজনের সঙ্গেই বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি। এই যুদ্ধ আন্তর্জাতিক অর্থনীতির ক্ষতি করছে বলে যুদ্ধের অবসানের উপর জোর দিয়েছেন তিনি। তবে রাশিয়ার সঙ্গে উষ্ণ সম্পর্কও নষ্ট করেনি নয়াদিল্লি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।